আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব, তার নাম হচ্ছে তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। আমরা 11-এ গ্র্যাভিটেশনাল ফিল্ড পড়েছিলাম, মানে অভিকর্ষ বল, মহাকর্ষ এসব পড়েছিলাম। সেখানে যেভাবে দুটি বস্তু তাদের নিজেদের ভরের জন্য পারস্পরিক একটি বল প্রয়োগ করে, সেই একইভাবে তড়িৎ ক্ষেত্রে কিন্তু দুটি বস্তু নিজেদের মধ্যে তড়িৎ আধানের জন্য পরস্পরকে প্রভাবিত করে এবং পরস্পরের উপর বল প্রয়োগ করে। এই বলের মান বা দিক কী হবে সেটি কুলম্বের সূত্র থেকে জানা যায়। আমরা কুলম্বের সূত্রটি প্রথমে পড়ে নিই। কুলম্বের সূত্রে বলছে, দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে প্রথমত যে জিনিসটা আমাদেরকে লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে বিন্দু আধান। কুলম্বের সূত্র বিন্দু আধানের ওপর প্রয়োগ করা যায়। বিন্দু আধান না হলে কিন্তু আমরা কুলম্বের সূত্র ইউজ করতে পারবো না। বলছে আকর্ষণ বা বিকর্ষণ বল। গ্র্যাভিটেশনে কিন্তু শুধুমাত্র আকর্ষণ বল হতো, এখানে কিন্তু আকর্ষণ এবং বিকর্ষণ বল দুটোই হবে। তড়িৎ আধানের জন্য কিন্তু আকর্ষণ এবং বিকর্ষণ বল দুই রকম বলই দেখা যাবে। এবার বলছে আধান দুটির গুণফলের সমানুপাতিক হবে। বিন্দু আধান যদি হয়, দুটি বিন্দু আধান Q1 এবং Q2, যদিও এগুলো বিন্দু লাগছে না কিন্তু এগুলো বিন্দু আধান আছে, ধরে নিতে হবে এরা বিন্দু আধান আছে। এই বিন্দু আধানগুলির আধানের গুণফলের সমানুপাতিক হবে কোনটা? বল। যে এদের পারস্পরিক বল, আকর্ষণ বা বিকর্ষণ বল যে হবে, সেই বলটা Q1 Q2 এর সমানুপাতিক হবে। তাহলে আমরা সেই বলটাকে যদি F ধরি, তাহলে F ইজ প্রপোর্শনাল টু Q1 Q2। এই দুটির গুণফলের সমানুপাতিক হবে। মানে এই গুণফলটা যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে বলটাও দ্বিগুণ হয়ে যাবে। এই গুণফলটা যদি অর্ধেক হয়, এটা অর্ধেক হয়ে যাবে। গুণফলটা 4 গুণ হলে পরে এফও 4 গুণ হয়ে যাবে, সমানুপাতিক। আর বলছে এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই যে Q1 এবং Q2 আছে বিন্দু আধান দুটি, এই বিন্দু আধান দুটির মধ্যবর্তী যে দূরত্ব আর এর বর্গের ব্যস্তানুপাতিক হবে। তাহলে প্রপোর্শনাল টু 1/r² বর্গের ব্যস্তানুপাতিক। দুটি রাশি যদি অন্য একটি রাশির সমানুপাতিক হয় তাহলে এ প্রপোর্শনাল টু এই দুটোর গুণফল আকারে আমরা লিখতে পারি, তাই না? তাহলে r² প্রপোর্শনাল হবে। এখান থেকে যে জিনিসটা আমরা পাবো, ইকুয়াল টু করলে পরে F ইকুয়াল টু প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট বা সমানুপাতিক ধ্রুবক কে প্রাইম লিখছি Q1 Q2 বাই r²। এটি হচ্ছে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। F ইজিক্যাল টু কে প্রাইম Q1 Q2 বাই r²। এই যে সমানুপাতিক ধ্রুবক, এই সমানুপাতিক ধ্রুবক কিন্তু বিভিন্ন একক পদ্ধতিতে বিভিন্ন হয়। আমরা যদি সিজিএস পদ্ধতিতে ভাবি, সিজিএস পদ্ধতিতে কিন্তু কে প্রাইম ইজ ইকুয়াল টু 1/k ধরা হয়, যেখানে কে হচ্ছে মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। কে বলা হয় মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এটা সিজিএস এ কে প্রাইম ইজ ইকুয়াল টু 1/k ধরা হয়, যেখানে 1/k ইজ ইকুয়াল টু মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। তাহলে সিজিএস পদ্ধতিতে কি হলো? সিজিএস পদ্ধতিতে এফ ইজ ইকুয়াল টু হলো 1/k Q1 Q2 বাই r²। এখন সিজিএস পদ্ধতিতে আমরা জানি যে এফ বলের একক ডাইন, Q1 হচ্ছে ইএসইউ, Q2 হচ্ছে ইএসইউ এ থাকে, আর আর হচ্ছে সেন্টিমিটারে থাকে। এইটা আমরা জানি। আচ্ছা, আরেকটা জিনিস জানা দরকার, সেটা হচ্ছে বাতাসে কে এর ভ্যালু হচ্ছে, বায়ুতে কে ইজ ইকুয়াল টু 1। তাহলে বাতাসে কি হলো? বাতাসে এইটা থাকবে না,
এফ ইজ ইকুয়াল টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। এসআই পদ্ধতিতে আমরা কে প্রাইম ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট ধরি। বাতাসে কে প্রাইম ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট ধরি বায়ুতে। এটা ধরি কেন? এটা ধরলে পরে ইলেকট্রোস্ট্যাটিক্সের বিভিন্ন প্রবলেমে আমাদের যে ইকুয়েশনগুলো হয় সেই ইকুয়েশনগুলো লিখতে খুব সুবিধা হয়। সেই জন্য এসআইতে কে প্রাইম ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট বাতাসে ধরা হয়। বাতাসে যদি না হয় অন্য মাধ্যমে, এটা কিন্তু কে নয়, এটা হচ্ছে কাপ্পা, এটা কাপ্পা। তাহলে এপসিলন ইজ ইকুয়াল টু কাপ্পা এপসিলন নট। তাহলে এপসিলন ইজ ইকুয়াল টু কাপ্পা এপসিলন নট, এটা বুঝতে হবে। এইটাকে বলা হয় আপেক্ষিক তড়িৎভেদ্যতা, মাধ্যমের আপেক্ষিক তড়িৎভেদ্যতা। তাহলে কাপ্পা ইজ ইকুয়াল টু কী হলো? এপসিলন বাই এপসিলন নট। তাহলে এই যে কাপ্পা, এটাকে বলা হয় মাধ্যমের আপেক্ষিক তড়িৎভেদ্যতা। এটা কি ছিল? এটা ছিল শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতা। এসআই পদ্ধতিতে এটা হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতা, আর এটা হচ্ছে যে কোনো মাধ্যমে তড়িৎভেদ্যতা। তাহলে যে কোনো মাধ্যমে তড়িৎভেদ্যতাকে শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা দিয়ে ভাগ করলে পরে যে রাশিটি পাওয়া যায় কাপ্পা, সেটাকে বলা হয় আপেক্ষিক তড়িৎভেদ্যতা। কার? এই মাধ্যমের আপেক্ষিক তড়িৎভেদ্যতা হচ্ছে কাপ্পা। তাহলে কি বোঝা গেল? এটা হচ্ছে বায়ু তড়িৎভেদ্যতা, এটা হচ্ছে মাধ্যমের। এটা হচ্ছে মাধ্যমের আপেক্ষিক তড়িৎভেদ্যতা। আপেক্ষিক তড়িৎভেদ্যতা। এসআই পদ্ধতিতে পেলাম এফ ইজ ইকুয়াল টু 1/4 এপসিলন নট কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, যেখানে এপসিলন নটের ভ্যালু 8.854 ইন্টু 10⁻⁻12 কুলম্ব স্কোয়ার নিউটন ইনভার্স মিটার ইনভার্স 2। এই এককটি পেলাম কোথা থেকে? এপসিলন নটের যদি একক বের করতে হয় তাহলে এপসিলন নটকে এদিকে নিয়ে যেতে হবে, এফটাকে এদিকে নিয়ে আসলাম, তাহলে নিচের দিকে এফ থাকলো আর স্কোয়ার থাকলো। এফের একক নিউটন, তাহলে নিচ থেকে উপরে গেলে নিউটন ইনভার্স, মিটার স্কোয়ার ইনভার্স, আর কুলম্ব স্কোয়ার উপর দিকে আছে কুলম্ব স্কোয়ার। তাহলে এপসিলন নট এটা হলো। এই ভ্যালুটি ইউজ করে আমরা 1/4 এপসিলন নটের ভ্যালু পাই অ্যাপ্রক্সিমেটলি 9 ইন্টু 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স 2। এখানে আরেকটা জিনিস মনে রাখা দরকার, এই দুটি কণার মধ্যে বা বিন্দু আধানের মধ্যে পারস্পরিক আকর্ষণ বল অন্য কোনো আধানের জন্য কিন্তু প্রভাবিত হবে না। এখানে যদি আরেকখানা আধান থাকে, বিন্দু আধান থাকে বা কোনো আধান থাকে, এই আধান থাকার জন্য এই দুটি আধানের নিজেদের মধ্যে পারস্পরিক বলের কোনো পরিবর্তন বা দিকের কোনো পরিবর্তন কিন্তু হবে না। এদের নিজেদের মধ্যে বলটা একই থাকবে, একই দিকে কাজ করবে, এটা থাকলেও না থাকলেও। দুটি বস্তু পরস্পর থেকে অনেক দূরত্বে থাকলে পরে তাদেরকে বিন্দু বস্তু হিসাবে কল্পনা করা যায়। যেমন এ বস্তু এবং বি বস্তু, এদের মাঝখানকার দূরত্ব আর যদি এদের ব্যাসার্ধ R1 R2 এর তুলনায় অনেক বড় হয়, আর ইজ
very very greater than R1 and R is very very greater than R2, তাহলে পরে এদের ক্ষেত্রে কিন্তু কুলম্বের সূত্র ইউজ করা যাবে, কারণ সেক্ষেত্রে বস্তু দুটি বিন্দু বস্তু হিসেবে কাজ করবে। কিন্তু এদের মাঝখানকার দূরত্ব আর যদি ছোট হয় বা এদের সঙ্গে কম্পেয়ারেবল হয়, এদের সঙ্গে কাছাকাছি ভ্যালু হয়, R1 R2 আর এদের ভ্যালু যদি খুব কাছাকাছি হয়, এটা যদি খুব বড় না হয়, তাহলে কিন্তু এক্ষেত্রে কুলম্বের সূত্র আমরা ইউজ করতে পারবো না। তখন কি সূত্র ইউজ করব, কি করব, সেটা আমরা পরে দেখব। আমরা এখন ইএসইউ আধান এবং কুলম্বের সংজ্ঞা পড়ব। ইএসইউ আধান সিজিএসে আমরা জানি চার্জের একক ইএসইউ হয়। ইএসইউ এর সংজ্ঞা পড়ব আমরা। সিজিএসে কি পেয়েছি, বাতাসে বা শূন্য স্থানে এফ ইজিক্যাল টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এখন Q1 ইজিক্যাল টু Q2 যদি ধরি এবং আর ইজিক্যাল টু 1 সেন্টিমিটার সিজিএসে দূরত্ব, এফ ইজিক্যাল টু 1 ডাইন সিজিএসে বল যদি আমরা ধরি, তাহলে Q1 Q2 ইজিক্যাল টু এফ আর স্কোয়ার ইজিক্যাল টু 1 ইন্টু 1 1 ইন্টু 1 1 স্কোয়ার ইন্টু 1 ইজিক্যাল টু 1। Q1 ইজিক্যাল টু Q2, তাহলে Q1 স্কোয়ার ইজিক্যাল টু 1, সুতরাং Q1 ইজিক্যাল টু 1। তাহলে কি পেলাম, কিউ এর যে ভ্যালু সেটা 1 হয়ে গেল। কোনো এককের ভ্যালু 1 হয়, সেই জন্য আমরা Q1কে কিন্তু সিজিএসে আধানের একক বলতে পারবো। তাহলে সংজ্ঞা কি হবে, সংজ্ঞা হবে দুটি সমান আধান পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরত্বে বাতাস বা শূন্যস্থানে থাকলে যদি তাদের পারস্পরিক বল এক ডাইন হয়, তবে ওই দুটি সমান আধানের মানকে 1 ইএসইউ বলা হয়। তাহলে ইএসইউ এর সংজ্ঞা পেয়ে গেলাম, বইয়ে দেওয়া আছে। নেক্সট হচ্ছে 1 কুলম্ব এসআইতে। এর সংজ্ঞা কী হবে, একইভাবে আমরা এসআইতে বাতাস বা শূন্যস্থানে যে কুলম্ব বলের সংজ্ঞা সেটা লিখে নিই প্রথমে। এসআই পদ্ধতিতে এফের একক কী হয়, নিউটন। এপসিলন নটের একক আমরা দেখেছি, Q1 Q2-র একক কুলম্ব হয়, আমরা জানি। এখন এর সংজ্ঞাটা আমরা বের করব। এখানেও Q1 ইজিক্যাল টু Q2 যদি আমরা ধরে নিই, আর ইজিক্যাল টু 1 মিটার ধরে নিই এবং এফ ইজিক্যাল টু 9 ইন্টু 10⁹ নিউটন ধরে নিই, তবে Q1 Q2 ইজিক্যাল টু 4 পাই এপসিলন নট এফ ইন্টু আর স্কোয়ার। 4 পাই এপসিলন নটের ভ্যালু কত হয়, 4 পাই এপসিলন নটের ভ্যালু হয় 10⁹, কারণ 1/4 পাই এপসিলন নট মানে হচ্ছে 9 ইন্টু 10⁹। এফ ইজিক্যাল টু কী ধরেছি, আর ইজিক্যাল টু 1 স্কোয়ার ইজিক্যাল টু 1। তাহলে Q1 Q2 যদি সমান হয়, তাহলে Q1 স্কোয়ার ইজিক্যাল টু 1, Q1 ইজিক্যাল টু 1। সুতরাং কি শর্তে Q1 ইজিক্যাল টু 1 হলো, যে চার্জ দুটির মধ্যে আকর্ষণ বল দেখছিলাম সেই দুটি সমান, আর পারস্পরিক দূরত্ব 1 মিটার এবং এফ বল হচ্ছে 9 ইন্টু 10⁹ নিউটন। তাহলে এক্ষেত্রে এর মতোই সংজ্ঞা দেব, যদি দুটি সমান আধান বায়ু বা শূন্যস্থানে 1 মিটার দূরত্বে থাকে এবং তাদের মধ্যে পারস্পরিক বল
9 × 10⁹ নিউটন হয়, তবে ওই দুটি আধানের প্রত্যেকটির ভ্যালু হচ্ছে 1 কুলম্ব।